চতুর্থ ধাপের ১০৬ উপজেলায় চলছে ভোট গণনা। অনিয়মে ২ প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক ১২। টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা নারী সহ নিহত ৩। ইয়াবা পাচারকারী দাবি আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা আরিচা মহাসড়কে ৫ বছরে দুর্ঘটনায় নিহত ২২০ জন। অদক্ষ চালকই দায়ী বলছেন সংশ্লিষ্টরা। সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এবার ভোট হয়েছে ২২ জেলার ১০৬ উপজেলায়। এর মধ্যে ইভিএম ব্যবহার হয়েছে ৬টিতে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। তবে এবারের ধাপেও ভোটার উপস্থিতি ছিল কম। প্রতিদ্বন্দ্বী না থাকায় ২৩ উপজেলায় চেয়ারম্যান পদে আগেই নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলা এবং বুড়িচংয়ে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে। আটক হয়েছেন ২ প্রিজাইডিং কর্মকর্তা সহ কমপক্ষে ১২ জন। এছাড়া ভোটের পরিবেশ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। তবে কয়েকটি উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, জাল ভোট ও ইভিএমে ভোট দিতে বাধা দেয়া সহ নানা অভিযোগ উঠেছে। সারা দেশে ভোট গ্রহণ হয়েছে ৮,০০০-এরও বেশি কেন্দ্রে। ২২ জেলার ১০৬ উপজেলায় নির্বিঘ্নে চলে ভোট। নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কারণে অধিকাংশ জায়গায় ভোট হয় শান্তিপূর্ণ পরিবেশে। তবে গত ৩ ধাপের ধারাবাহিকতায় এবারও ভোটার উপস্থিতি ছিল কম। আমার ভোট আমি দিলাম, আমার ইচ্ছা মতন যার ইচ্ছা তারে ভোট দিলাম, শান্তি পরিবেশে ভোট দিয়ে এখন ওই বাড়ির দিকে চলে যাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর কড়া, কথাটা বুঝতে পারছেন না? যেখানে যাবেন আগে আপনার কার্ডটা দেখে কত নম্বর কক্ষ বলে দিচ্ছে। দেশের সরকারেরও অনেক ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মানুষ যার ভোট সে দিতে পারছে, আমি কৃতজ্ঞতা জানাই। তবে কুমিল্লার বুড়িচংয়ের বারেশ্বর কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ জন আহত হয়েছেন। এরপর সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া অনিয়মের অভিযোগে তিতাস উপজেলার সবগুলো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছনার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। ফেনী সদরের আমিনউদ্দিন কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়েছে। ইভিএমে পছন্দের প্রতীকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ভোটাররা। আমার ভোটটা আমি দেওয়ার জন্য বহুত চেষ্টা করছিলাম, এতে আমার বারবার করেন তোর ভোট দিয়ে হয়ে গেছে, তুই বার হয়ে যা, আমি টিভি দিছি, তুই যা যা। আমি এতে কার্ড ঢুকেছি মত আরেকজন বটম টিভি ভোট দিয়ে দিছি, আমারটা দিবেলে আমার দেনে। ভোলার তজুমুদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগমের গাড়িতে হামলায় আহত হন ৩ জন। গাড়ির ভিতরে ঢুকছে ১৫-১৬ জন, আর বাইরে যারা ঢুকছে আমরা আসলে বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে। হঠাৎ করে আমাকে অনেক জোরে লাফিয়ে দেওয়ার পর আমি নিচে পড়ে যাই। ঢাকার ধামরাইয়ের কান্দাপুটুল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে জাল ভোটে সহযোগিতার অভিযোগে প্রিজাইডিং অফিসার আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের বাসাইলে দক্ষিণপাড়া কেন্দ্রে একই অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভিন সুলতানা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া খুলনার রূপসায় ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী তাঁবুতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে এবার ধামরাই, খুলনা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ধামরাইয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ধামরাইয়ে একটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, এর কারণ কি এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন ছিল সারাদিনে? যে আমি যদি নির্বাচনের সার্বিক পরিবেশের বিষয় দিয়ে শুরু করতে চাই, আমি সকাল থেকে ধামরাইয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ভোটারদের উপস্থিতি একদমই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে তুলনামূলক পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আমি বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে একটি কেন্দ্রে অন্তত তারা ধারণা করছেন যে ৩০ থেকে ৪০ বা এরও অধিক ভোট কাস্ট হয়েছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ধামরাইয়ের যে কান্দাপোটল কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে আমি ধামরাই উপজেলার নির্বাহী
সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই কেন্দ্রের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এই নির্বাচনের দায়িত্ব পালনরত, তারা এই কেন্দ্রে আসার পরে তাদের কাছে এই কেন্দ্রের ভোটের যে কাস্টিং এর যে পরিমাণটি সেটি একটু অস্বাভাবিক মনে হয়েছে এবং সেটি ক্রস চেক করতে গিয়ে কিন্তু তারা মূলত যে জাল ভোটের যে বিষয় সেটি মূলত হচ্ছে তারা প্রমাণ পায়। আমি এ ব্যাপারে এই নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু প্রাথমিকভাবে 13টি ভোট যে জাল করেছে এই কেন্দ্রে তার কিন্তু সত্যতা তিনি নিশ্চিত করেছেন এবং যে প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ হচ্ছে তিনি সম্প্রতি যে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে সেখানে মানিকগঞ্জের সাটুরিয়ার যে উপজেলা পরিষদ রয়েছে সেখানে তিনি জাতীয় পার্টির সমর্থিত একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এবং এই কেন্দ্রে আজকে এক প্রার্থীর পক্ষে পুলিং এজেন্ট কিন্তু উপস্থিত ছিলেন না। সেক্ষেত্রে কিন্তু তিনি ঊর্ধ্বতন যারা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট তাদেরকে কিন্তু তথ্যটি না জানিয়ে কিন্তু তথ্যটি গোপন করেছেন। সব মিলে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি আমাদেরকে জানিয়েছেন যে জাল ভোটের সহায়তা এবং তথ্য গোপনের অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো এরপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে দেখিনি। রুবেল, আপনি আমাদের সাথেই থাকুন। ধামরাইয়ের পর এবারে চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনাতেও হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, এজন্য প্রার্থীরা কাদের দায়ী করেছেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন আপনি? আসলে খুলনাতে 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলাতে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখন প্রায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে। এখন যারা ভোট কেন্দ্রের মধ্যে অবস্থান করছেন তারাই শুধুমাত্র তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে ভোট গণনা শুরু হবে এবং পুরো শান্তিপূর্ণ পরিবেশেই এই 8টি উপজেলাতে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। দুই একটি ছোটখাটো ঘটনা বাদে আমরা যদি দুই একটি ছোট ঘটনা অনিয়মের মধ্যে আমরা দেখেছি যে খুলনার রূপচা রহিমনগর মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে এই বিদ্যালয়ের সামনে ওখানকার যিনি স্বতন্ত্র প্রার্থী সে আরিয়া গোষ্ঠীর তার বুথ ভেঙে দেওয়া হয় এবং বুথ ভেঙে দেওয়ার পরে আমরা যখন সেখানকার পুলিশ কর্মকর্তার সাথে কথা বলি তখন তারা অবশ্যই বিষয়টিকে অস্বীকার করেন এবং ওইখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তিনি অবশ্যই বলেছেন যে ভোট কেন্দ্রের ভিতরে যে পরিবেশ রয়েছে সেটি শান্তিপূর্ণভাবে রয়েছে, ভোট কেন্দ্রের বাইরের বিষয় আসলে তিনি অকিবহল নয়। এছাড়াও আমরা দেখেছি যে রূপসার আনন্দনগর সরকারি মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে সেখানে আমরা একজনকে দেখেছি যে প্রকাশ্যে সিল মেরে ভোট দিতে দেখেছি এবং সেই বিষয়ে আমরা যখন ওইখানকার ওই বুথে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করি তখন অবশ্য তিনি এর কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তীতে পুলিশ এসে ওই ব্যক্তিকে বের করে নিয়ে গেছেন এবং ওই কেন্দ্রের বাইরে অবশ্য আমরা দেখেছি বিভিন্ন সমর্থকদের আমাদের যখন অবস্থান করছি তখন তারা বলছেন যে আপনারা কখন যাবেন বা কিভাবে আপনারা কতক্ষণ দেরি করবেন, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। তবে সামগ্রিকভাবে যদি বলতে হয় যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কিন্তু সুন্দর এবং সুষ্ঠু হয়েছে এবং ছোটখাটো দুর্ঘটনা ছাড়া খুলনাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে সকালের দিকে কিন্তু আসলে ভোট গ্রহণের মানে যে ভোটারদের উপস্থিতিটা কিন্তু একদমই কম ছিল। আমি যদি আপনাকে প্রথম 1 ঘন্টার কথা বলি যে প্রথম 1 ঘন্টাতে খুলনার পাইকগাছা লস্কর মাধ্যমিক বিদ্যালয় সেখানে মাত্র 10 জন ভোটার ভোট দিয়েছেন, খুলনার জাবুসা নবীনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাত্র 30 জন এবং কারাবাদ বাইতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে সেখানে মাত্র 55 জন। কিন্তু এই 3টি স্কুলে কিন্তু ভোটার সংখ্যা রয়েছে 2000-এরও অধিক। পরবর্তীতে আমরা যখন 11:30 এবং 12:30টার দিকে যখন দেখেছি তখন দেখেছি সামন্ত সেনা দাখিল আলিয়া মাদ্রাসা সেই সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে 480 বা 580 মানে সব মিলিয়ে 40%-এর মতো ভোট খুলনার এই 8টি উপজেলাতে অংশগ্রহণ করেছে। অভিজিৎ, আপনিও আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, মাত্র মিনিট 8 মতো হয়েছে যে ভোট গ্রহণ শেষ হয়েছে, তো ভোট গণনার এখন কি অবস্থা এবং কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সারাদিনে কেমন ছিল আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখেছেন আপনি? এর মধ্যে আসলে ভোট গণনা শুরু হয়েছে। আমি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মল্লিক সুবহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে আছি। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই আসলে ভোট গণনার একেবারে প্রস্তুতি সে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর সারাদিনের কথা যদি বলি এখানে প্রায় 3000-এরও বেশি ভোটার রয়েছে, কিন্তু ভোটের যে হার খুব একটা বেশি বলা যাবে না, সেখানে প্রায় 700 থেকে 800-র মতো ভোট পড়েছে বলে আমরা এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সূত্রে জানতে পেরেছি। আর এই চিত্রটি আমরা এক এক জায়গায় আসলে এক এক ধরনের চিত্র দেখতে পেয়েছি। বিশেষ করে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা গেছি সকালে, বিশেষ করে যেখানে প্রার্থীদের বাড়ি কিংবা প্রার্থীদের এলাকা সেখানে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতির হার একটু বেশি। কোনো জায়গায় আমরা 60% থেকে 70% পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল, আবার কোনো কেন্দ্রে আমরা দেখেছি প্রায় 20 থেকে 25%-এর বেশি ভোটার হয়নি। তো কেন্দ্রভেদে মোটামুটি এই ধরনের একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়েছিলেন। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে বলা যায় গত কয়েক দফা নির্বাচনের তুলনায় অনেক ভালো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা আমরা দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাড়তি তৎপরতা আমরা দেখেছি। গত
নির্বাচন আমরা দেখেছিলাম অনেক কেন্দ্রে মাত্র 2 জন পুলিশ সদস্য কাজ করেছেন, সেই ক্ষেত্রে আমরা প্রতি কেন্দ্রে এখন 7 থেকে 9 জন পর্যন্ত পুলিশ সদস্য আমরা দেখেছি। এর বাইরে আনসার বাহিনী, এপিবিএন এবং র্যাব সহ অন্যান্য যে গোয়েন্দা পুলিশের তৎপরতাও কিন্তু ছিল, সকলেই কাজ করেছেন। পাশাপাশি মোবাইল কোর্টও বিভিন্ন জায়গায় পরিচালনা করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে আসলে যেমন আমরা দেখেছি যে চট্টগ্রামের যে লোহাগাড়ার পুটিবিলা এলাকায় সেখানে একটি কেন্দ্রে জালবোট দিতে গিয়ে 4 জনকে আটক করা হয়েছিল। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে আটক করার পর আসলে 1000 টাকা জরিমানা করেন এবং মুছ লেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেন। তো আর যদি সার্বিকভাবে পরিস্থিতির কথা বলি, সেক্ষেত্রে কেবল 2-1টি জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, যেমন পুটিবিলা একটি কেন্দ্রে সেখানে বাইরে গোলাগুলি হয়েছে বলে আমরা শুনেছি, কিন্তু যাওয়ার পর সেই ধরনের চিত্র আমরা দেখতে পাইনি। কিন্তু বেশিরভাগ কেন্দ্রেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে গত কয়েক দফা যে নির্বাচন হলো সব জায়গা থেকে অনেক ভালো দেখতে পেয়েছে এবং ভোটারদের উপস্থিতিও অন্তত গত যে কয়েক দফা নির্বাচন হলো এর তুলনায় অনেক যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছে। তবে সার্বিক বিচারে এই ভোটারদের অংশগ্রহণকে সন্তোষজনক বলা যায় না। এর কারণ হিসেবে মানুষ বলছে যে নির্বাচনের হয়তো এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বজায় থাকে এবং অধিক পরিমাণে দলগুলোর যদি অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে মানুষ আরো বেশি ভোট দিতে আগ্রহী হবে। তবে আমরা চট্টগ্রামে কেবল একটি উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে, লোহাগাড়া উপজেলা। এটি কিন্তু গতবার হওয়ার কথা ছিল, কিন্তু ব্যালট জটিলতার কারণে এখানে নির্বাচন হয়নি। তো এবার আজকে সেই নির্বাচন অনুষ্ঠিত হলো। এবারে উপজেলা নির্বাচনের খবর জানাতে যশোর ও কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি যশোরে, সহকর্মী জিয়াউল হক আছেন সেখানে। জিয়াউল, নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার ও প্রার্থীরা কি বলছেন এবং কেন্দ্রে সারাদিনে ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন আপনি? নির্বাচনের পরিবেশ নিয়ে কিন্তু আসলে আজকে কাউকে আমরা অভিযোগ করতে শুনি। উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি উপজেলাতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এর আগেই তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি যে 7টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, বিজিবি এবং অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা ছিলেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 18টি ভ্রাম্যমাণ আদালত যশোরের 7টি উপজেলাতে কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন। তবে ভোটারের উপস্থিতির বিষয়টা আমি একটু বলতে চাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা স্কুল কেন্দ্রে। এখানে মোট ভোটার 2439 জন, সেখানে মাত্র 539 জন কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি 3টি উপজেলায় ঘুরেছি, যশোর সদর, বাঘারপাড়া এবং চৌগাছা উপজেলাতে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল। আসলে এই বিষয়টি সম্পর্কে যখন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নির্বাচনে আসলে অন্যান্য দলগুলো অংশগ্রহণ না করাতে কিন্তু ভোটারের তেমন একটি সাড়া পড়েনি, যার প্রভাব কিন্তু আসলে ভোট গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। জিয়াউল, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী তানভীর খন্দকার দীপু। তানভীর, কি কারণে তিতাস উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে এবং নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে কি বলছেন, আর সার্বিকভাবে ভোট গ্রহণ কেমন হয়েছে সারাদিনে? আমরা গতকাল রাত থেকেই কিন্তু খবর জানা যে তিতাস উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনয়ন বিদ্রোহী যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। তো আজ সকালবেলা যখন নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসাররা ভোট গ্রহণ শুরু করতে গিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পায়নি, তখনই ভোট গ্রহণের আগেই কিন্তু 3টি কেন্দ্রে তারা নির্বাচন স্থগিত করে। পরবর্তীতে আরো একটি কেন্দ্র জিয়ারকান্দিতে, সেখানে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিন্তু সেখানেও ভোট স্থগিত করা হয়। সেটি দুপুর 2টার ঘটনা। দুপুর 2টার পরে তিতাসের উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু এই উত্তেজনার রেশ বাড়তে থাকে এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার যেটা জানিয়েছে যে আইন শৃঙ্খলা বিশৃঙ্খল হয়েছে, তখনই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে সমগ্র উপজেলার নির্বাচনটি তারা স্থগিত করেছে। এছাড়া কুমিল্লার তিতাস উপজেলা ছাড়া কিন্তু আরো 6টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ এইসব অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমি এখন আছি ব্রাহ্মণপাড়া উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু সকাল থেকে এই ব্রাহ্মণপাড়া সহ কুমিল্লার অন্যান্য উপজেলাগুলোতে খবর নিয়ে জেনেছি যে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কিন্তু তুলনামূলক কমই ছিল। আমি যে কেন্দ্রে এখন আছি ব্রাহ্মণপাড়ার সায়াবাবা ডিগ্রি কলেজ, এই কেন্দ্রটিতে 2800 ভোটের বিপরীতে সারা দিনে
50% ভোট এখানে পড়েছে। এছাড়াও কোনো কোনো কেন্দ্রে দেখা গেছে যে 20% বা 20% নিচেও কিন্তু ভোট পড়েছে। তো সারাদিনের খবর বলতে বলা যায় শুধুমাত্র তিতাস উপজেলা ব্যতীত অন্যান্য 6টি উপজেলায় শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ভোট গণনা চলছে, আর ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আসলে আমরা ফলাফল জানতে পারবো এবং 6 উপজেলায় কে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেটা জানা যাবে। কুমিল্লা ও যশোর থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আবারও উপজেলা নির্বাচনের খবর, আর এই খবর জানাতে এবারে নোয়াখালী ও ভোলা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। মঞ্জু, নির্বাচনের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখেছেন, এবং কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শেষ হয়েছে, তো গণনার কাজ কত দূর এগিয়েছে এবং প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে কত শতাংশ ভোট পড়েছে সেখানে? নোয়াখালীতে মূলত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যরাও টহল দিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনা খুব একটা খবর পাওয়া যায়নি, তবে ভোটারদের উপস্থিতি একেবারেই নগণ্য ছিল। কোনো কোনো কেন্দ্রে আমরা ভোটারে দেখাই পাইনি। আমি এখন আছি নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সোনাইমুড়ি উপজেলার। এখানে মোট 3550 ভোটার, এর মধ্যে ভোট দিয়েছেন 334 জন ভোটার। এই মুহূর্তে ভিতরে গণনার কাজ চলছে। আর হচ্ছে যে ভোট গ্রহণকালে যারা মূলত ভোট কেন্দ্রে এসেছেন তারা স্বস্তিতে ভোট দিতে পেরেছেন। তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোন রকম কোনো বিড়ম্বনা হয়নি বা খুব একটা অভিযোগ নেই। তবে ভোটে এক ধরনের উৎসবের কোনো আমেজ আসলে দেখা যায়নি। এখন গণনার কাজ চলছে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। মঞ্জু, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি ভোলার তজুমউদ্দিনে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ভোট নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা, এবং আমরা সব জায়গাতেই একটি সমস্যা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি কম ছিল, তো আপনি যেখানে আছেন সেই এলাকার কি অবস্থা? জি ধন্যবাদ। আমি আজকে সারাদিনই ভোলার তজুমউদ্দিন উপজেলায় ভোট কেন্দ্র, বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি। তো আমার কাছে যেটা মনে হলো যে বিগত নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনের যে ভোটারদের উপস্থিতি ছিল তার চেয়ে তুলনামূলক এখানকার ভোটারদের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করেছি। কারণ হলো সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোটারদের উপস্থিতিটা বেড়েছে। এমনকি অনেক বয়স্ক ভোটাররা এখানে ভোট দিতে এসেছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সকালে যখন তারা শুনেছে যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য কিন্তু তারা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন এবং তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি। আর প্রার্থীদের এখানে দুজন যে প্রার্থী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। আওয়ামী লীগের মনোনীত নৌকার যিনি প্রার্থী রয়েছেন তিনি তেমন ওই রকমের জোরালো কোনো অভিযোগ করতে পারেননি। তিনি বলেছেন যে নির্বাচন একদিকে সুষ্ঠুই বলা যায়, বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা তিনি বলেছেন, সেটা আসলে জোরালো কোনো অভিযোগ নয়। আর এখানে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তিনি বলেছেন আমাদের সাথে, তিনি বলেছেন যে এখানে অত্যন্ত চমৎকার, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এজন্য তিনি প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, এমনকি ইসিকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন যত সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। আর এখন এই মুহূর্তে ভোট সম্পন্ন হয়েছে আরো কিছুক্ষণ আগে, এখন ভোট গণনা চলছে। আমি যে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে ভোট দেওয়ার পরে আমি প্রত্যেকটি কেন্দ্রেই দেখেছি ভোট কেন্দ্রের বাইরে ব্যাপক সংখ্যক উৎসুক জনতা রয়েছে যারা ভোট দিয়েছেন, ব্যাপক উদ্দীপনা দেখেছি। এবং এখন যে ভোট গণনা চলে সেইখানেও ভোট কেন্দ্রের বাইরে এবং ভোট কেন্দ্রের মধ্যে বিপুল সংখ্যক উৎসুক জনতা আমি উপস্থিত দেখেছি। তারা আসলে ফলাফলের জন্য অপেক্ষা করছে, কোন সেন্টারে কি ফলাফল আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ভোলা ও নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কক্সবাজারের টেকনাফে পুলিশ এবং বিজিবির সঙ্গে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। 3 জনই ইয়াবা কারবারি বলে দাবি করেছে বাহিনী দুটি। ভোরে নীলার মৌলভীবাজার এবং দমদমিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের 3 সদস্য ও বিজিবির 1 সদস্য আহত হয়েছেন। নিহতরা হলেন নীলার আলী আকবর পাড়ার মাহমুদুর রহমান এবং হোয়াইখং নয়াপাড়া এলাকার মোহাম্মদ আফসার এবং মিয়ানমারের মংডুর রোমানা আক্তার। পুলিশ জানায় ইয়াবা পাচারের খবরে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক পাচারকারীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে দমদমিয়ার ওমরখালে নৌকায় করে কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।
বিজিবি সদস্যরা তাদের থামতে বললে গুলি ছোড়ে তারা। বিজিবিও পাল্টা গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ এক নারীর মরদেহ পাওয়া যায়। সিলেটের বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ভোরে উপজেলার চম্পারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শাহাবুদ্দিন দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়দের বরাত দিয়ে বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানিয়েছেন, সুরমান আলীর ঘরে হানা দেয় একদল ডাকাত। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে পাশের কক্ষে থাকা শাহাবউদ্দিন ছুটে গেলে ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে গুলি করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কে জিপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। বেলা 12:30টার দিকে অটোরিকশায় করে চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা লামা উপজেলা চেয়ারম্যানের জিপ অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় মেয়ে আফিফা। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মারা যান তার বাবা আব্দুল আজিজ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন আজিজের স্ত্রী ও অটোরিকশা চালক সহ ৩ জন। ঢাকা আরিচা মহাসড়কে 5 বছরে 3 শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 220 জন, আহত 4 শতাধিক। অদক্ষ চালক দিয়ে পরিবহন চালানোর কারণেই দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা আরিচা মহাসড়কের গোলরা এলাকায় 15 মার্চ ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন 3 জন। পরের সপ্তাহে পুথুরিয়া এলাকায় বাসের ধাক্কায় শিশুসহ প্রাণ হারান মোটরসাইকেল আরোহী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম এই মহাসড়কে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। যাইতেছিলেন মোটরসাইকেল উনি ওনার সন্তান সহ মোটরসাইকেলে এনারা যাইতেছিলেন, পাটুরিয়াগামী ছিলেন, আর অপোজিট দিক থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটা বাস মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটা ঘটে। হাইওয়েতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, নিয়ম না মেনে যানবাহন চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। রাশ ড্রাইভিং, ওভারলোডিং, ওভারটেকিং এবং ড্রাইভারদের ওভার কনফিডেন্স। ড্রাইভারদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব যে কোন গাড়িটাকে পিছনে ফেলে পিছনের গাড়িটা আগে চলে যাবে। ওই অপোজিট ডিরেকশন গাড়িটাকে সে দেখে না দেখি টান মারতেছে, ফলে কি হচ্ছে, দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। দুর্ঘটনা রোধে ঢাকা আরিচা মহাসড়কটি 4 লেনে উন্নীত করতে সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে সড়ক বিভাগ। 4 লেন করার ফলে প্রথম সুবিধা হচ্ছে আপনার একটি নিরাপদ সড়ক আমরা পাবো। তারপরে দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার গাড়িগুলো দ্রুত আপনার যাতায়াত করতে পারবে গন্তব্যে। এছাড়াও দুর্ঘটনা রোধে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত 30টি ব্ল্যাক স্পট শনাক্ত করে রোড ডিভাইডার সহ একটি ইন্টারসেকশন করা হয়েছে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় কোটি টাকার সরকারি ওষুধ অবৈধভাবে রাখার অভিযোগে বগুড়ায় ব্যবসায়ী মিজানুর রহমান রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে শহরের মফিজ পাগলার মোড়ে একটি 7তলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ সরকারি ওষুধ, ইনজেকশন ও অপারেশনের সরঞ্জাম জব্দ করা হয়। ওষুধগুলো বগুড়া এবং আশপাশের জেলা থেকে এনে মজুত করা হয়েছিল। এ ঘটনায় রবিনকে জিজ্ঞাসাবাদ চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকল ঠেকাতে নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন কেন্দ্রে ব্যবহার করা হবে ক্লোজড সার্কিট ক্যামেরা। একে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। নকলমুক্ত পরীক্ষা আয়োজনে সারা দেশে এমন উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা। 1 এপ্রিল সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা। সেই লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে পরীক্ষা কেন্দ্র। তবে নীলফামারীর ডিমলা উপজেলার 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কক্ষে বাড়তি তোড়জোড় সিসি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য পরীক্ষায় নকল ঠেকানো। সিসি ক্যামেরা যদি থাকে তাহলে ওই দোষীটাও সাব্যস্ত হবে, আর সে একটু ভয় পাবে যে না সিসি ক্যামেরা আছে, আমাকে কিন্তু অন্যের খাতাটা টানাটানি করা যাবে না। কোন হলে কোন রুমে কিরকম কেউ যদি ফ্যাসিলিটি দেয় বা কোনো কিছু কুকর্ম করার চেষ্টা করে সেটা ধরা পড়বে। সিসি ক্যামেরায় নজরদারি করতে পারবেন কেন্দ্রীয় সচিব। সেই সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো সময় যে কোনো কেন্দ্রের পরিস্থিতি দেখার সুযোগ থাকছে উপজেলা নির্বাহী কর্মকর্তার।
আমাদের দেশের সন্তানরা আগামী দিনে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে, তার একটা সহযোগিতা হিসাবে আমরা এই কাজটি করছি। শিক্ষকদের সহযোগিতার কথা বলা হয় যে অনেক সময় অনেকে সহযোগিতা করে, এতে অন্যান্য বাচ্চারা ডিমোরালাইজড হয়, এটা থেকে যাতে না হয়, সুশিক্ষা নিশ্চিত এবং কোয়ালিটি এডুকেশন এনশিওর হয়, এই জন্য আমরা পরীক্ষার পদ্ধতিটা এরকম করেছি। ডিমলা উপজেলায় এবার সিসি ক্যামেরার নজরদারিতে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন ৩,৩১৪ পরীক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বজ্রপাতে ৩ জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে একই পরিবারের 2 শিশু মারা গেছে। সকালে বাড়ির উঠানে খেলার সময় বজ্রপাতে আক্রান্ত হয় 4 শিশু। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সাদিয়া ও মুন্নিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য 2 শিশু হাসপাতালে চিকিৎসাধীন। সুনামগঞ্জের কালীকুটা হাওরে বজ্রপাতে মারা গেছেন কৃষক দেলোয়ার হোসেন। এছাড়া কিশোরগঞ্জের ইটনায় মারা গেছেন শ্রমিক রাব্বি মিয়া। এ সময় আরও একজন আহত হয়েছেন। আধুনিক প্রযুক্তির সুফল পেতে শুরু করেছেন মেহেরপুরের কৃষকরা। আগে কৃষক নিজ হাতে জমি থেকে ফসল সংগ্রহ করলেও এখন গম কাটায় যন্ত্রের ব্যবহারেই ঝুঁকছেন তারা। অল্প খরচ আর কম সময়ে গম মাড়াই করতে পারায় জনপ্রিয় হয়ে উঠেছে রিপার নামক গম মাড়াই যন্ত্র। ভর্তুকির মাধ্যমে কৃষকের কাছে এই যন্ত্র সরবরাহ করছে কৃষি বিভাগ। কয়েক বছর আগেও সনাতন পদ্ধতিতে ফসল সংগ্রহ করতে হতো মেহেরপুরের চাষিদের। বর্তমানে রিপার নামে আধুনিক যন্ত্র ব্যবহার করে ফসল ঘরে তুলছেন তারা। এই যন্ত্রের ব্যবহারে কয়েক ঘন্টা কম সময়ে জমির গম কাটতে পারছে কৃষক। শ্রমিক দিয়ে 1 বিঘা জমির গম সংগ্রহ করতে খরচ হয় 3,000-এরও বেশি টাকা। রিপার ব্যবহারে এই খরচ কমে দাঁড়িয়েছে 2,000 টাকা। 3,032 মতন লেবার দিয়ে সেই গম কাটা হয়ে যাচ্ছে আপনার 2,000 টাকায় 8 ঘন্টা অল্প সময়ের ভিতরে। তাহলে আমাদের কত বড় সুবিধা। কৃষি বিভাগের মাধ্যমে অল্প কিছু রিপার কৃষকদের মাঝে সরবরাহ করা হলেও দিন দিন এর চাহিদা বাড়ায় অন্যান্য জেলা থেকে এখন ভাড়ায় নিয়ে আসছে ব্যবসায়ীরা। আমাদের এই মেশিনে খুব সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি আমাদের গমগুলা গুছিয়ে ঘরে বাড়ি নিয়ে আসতে পারছি আমরা। শ্রমিক দিয়ে গম কাটতে যে পরিমাণে খরচ হয়, হারভেস্টার দিয়ে গম কাটলে সেই খরচ কমে যায় প্রায় 3 ভাগ। তাই কৃষকদের এই যন্ত্র ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেটা আমাদের হারভেস্টার আছে ওইটা দিয়ে যদি খরচ করা যায় তার 3 ভাগের 1 ভাগ খরচ হবে, এবং এটা নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে ভালো একটা লাভজনক ব্যবসা হতে পারে। সেই জন্য সরকারও চাচ্ছে এবং আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি এটাকে কি করে সম্প্রসারণ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে প্রায় 8,000 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 22 বছর ধরে যশোরের ডাক্তার আব্দুল বারী মেমোরিয়াল স্কুল ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সব কর্মকর্তাদের স্বেচ্ছাশ্রমে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। 1 বছর আগে যশোর শহরের নীলগঞ্জ এলাকার শিল্পী খাতুনের স্বামী মারা যান। এরপর গৃহপরিচালিকার কাজ করে ছেলের পড়াশোনার খরচ জোগানো তার পক্ষে সম্ভব ছিল না। পরে ডাক্তার আব্দুল বারী মেমোরিয়াল স্কুলের কথা জানতে পেরে এখানেই তার ছেলেকে ভর্তি করে নিশ্চিত হন শিল্পী খাতুন। আমার মতো যারা অসহায় আছে, গরিব দরিদ্র, তারা এখানে দিলে এই স্কুলটা আরো উন্নত মানের হবে, ভালো পড়ালেখা শিখতে পারবে। এটা গরিবদের জন্য ভালো, আমাদের মতো মহিলাদের জন্য। এমন অন্তত 163 পরিবারের সন্তান বিনামূল্যে লেখাপড়া করছেন এই স্কুলটিতে। স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করতে একটি বিদ্যালয় নির্মাণের স্বপ্ন দেখতেন প্রয়াত ডাক্তার আব্দুল বারী। পিতার সেই স্বপ্নকেই স্থানীয়দের সহায়তায় বাস্তব রূপ দিয়েছে তার সন্তানেরা। কোমলমতি শিশুদের অক্ষর জ্ঞান এবং প্রাথমিক শিক্ষার বেস যাতে আমাদের এখান থেকে গড়ে দেওয়া সম্ভব হয়, সেই কারণে আমরা এই ডাক্তার আব্দুল বারী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় নামে এই স্কুলটা গড়ে তুলেছে। তবে অর্থ সংকটে প্রাইমারি এই স্কুলটিতে নেই পর্যাপ্ত শিক্ষা সরঞ্জাম। এছাড়াও গরম ও বর্ষায় নানা কারণে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত পরিমাণের ফ্যান নেই, তার জন্য আমাদের প্রচুর গরম লাগে, ক্লাস করতে পারি না। বৃষ্টির সময় মাঠে কাদা হয়ে যায়, ক্লাসে পানি চলে আসে, সেজন্য আমাদের মাঝে মাঝে ক্লাসটা হয় না। প্রায় 2 যুগ ধরে স্থানীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্কুলটি সরকারি করা হলে আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষকরা। যেভাবে সরকারি স্কুল পরিচালনা করে আমরাও ঠিক সেইভাবে পরিচালনা করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের বিদ্যালয়টি জাতীয়করণ যাতে হয়। 1997 সালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায়
26.65 শতক জমির উপর নির্মিত হয় ডাক্তার আব্দুল বারী মেমোরিয়াল স্কুল। সে সময় মাত্র 30 জনকে নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 171। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকালে পৌরসভা চত্বরে জাতীয় পতাকা ও পৌরসভার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী 150 বছর পূর্তি উৎসবের উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে হাতি, ঘোড়া সহ বিভিন্ন সাজে সজ্জিত করে আবহমান বাংলার চিরায়ত রূপ তুলে ধরা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেয়। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। চতুর্থ ধাপের 106 উপজেলায় চলছে ভোট গণনা। অনিয়মে 2 প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক 12। টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা নারী সহ নিহত 3। ইয়াবা পাচারকারী দাবি আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা আরিচা মহাসড়কে 5 বছরে দুর্ঘটনায় নিহত 220 জন। অদক্ষ চালকই দায়ী বলছেন সংশ্লিষ্টরা। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।